পরস্পর মিত্র একদম অরম ভাইন্য ব্যক্তি আর আপনি এক প্রখ্যাত ব্যবসায়ী পার্টনার আর আপনি সেটি ছি ছি এবারের মতো মাফ করে আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন কোন সারা ওই চুমকির ডাকে সারা জয় শ্রীরাম। বংশের মান মর্যাদা বলার একটা খুব মুক্ত ভদ্র বলুন। জয় শ্রীরাম। কাকে প্রাণ দিচ্ছেন দেখো বাবু, ওরা কি আপনি জিন্দগি ফের বাগিয়ে আসতে পারবেন? বলে কেন মারবেন না, কেন মারবেন না? আমি তো প্রতিজ্ঞা করেছি যে মদ আর খাবই না। তুই সবার কথা মুখ তা তুই নিজেই জানিস না, তাই রাস্তার উপর বদনামি না করে ভাগ যাচ্ছে। ঠিক আছে বাবা, আমি চলেই যাচ্ছি, কিন্তু আমাকে অপমান করবেন না কেন বাবা? তাহলে পরিজ্ঞান তো আছে দেখছি। নিশ্চয় আছে, নিশ্চয় আছে। তোমরা বলেন মদ খেলে লিভার নষ্ট হয়, আরে মেয়ে মানুষের চরিত্র নষ্ট করে দেয়। তাই আমি মাতালে বটে, লেকিন বেকার নয়, হইলে এত বড় একটা কারবার। তুই চালাচ্ছিস কেমন বেটা পেয়েছি মাতাল কোথাকার। এখন যেটুকু সম্মান আছে নিজের বাড়ি যা, রাস্তার উপর বদনামি করে আমার সম্মানে গালি দিস না। বাবু, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আমি আজ আর অফিসে যাব না, একেবারে তাই যাব। চলি কেমন? বাই বাই, বাই जय श्री राम। আপনি कुछ माइकल बेटा दादा बाबू, वो साला के लिए हमारे परिवार मान सम्मान बिल्कुल चले गया। তাহলে আপনার কারবার হবে রেখে দেবো এটাই করে দিন। पारी ना दादा बाबू पारी ना, और पिताजी मिस्टर मित्र हमारे पुराना दोस्त আছে, তাই এটি আমার का माफी কাজ। কিন্তু সিংজি ওভাবে তো জীবনে চলতে পারে না, ও যা করছে। আমি বুঝতে পারছি দাদা বাবু, তাতে আপনার বহুত অসুবিধা হচ্ছে, তাই আমার ঠিক অসুবিধা হচ্ছে, কিন্তু বৃহস্পতিবার দোস্তি के लिए আমি আপনার কাছে মাফি মাংছি। মাফি চাইতে হবে না সিংজি, আপনার মতো মানুষের ছত্রছায়া ছাড়াও যতদিন থাকবে ততদিন আমি মাফ করে যাবো। তবু আপনার স্বভাবের কথা ভেবে এই কথা বললাম। চলুন, নমস্কার। জয় শ্রীরাম। এখন এখন আমি কি করবে? আমার পরিবার কোনো উপকার আসবে না, এসব ভীরু মাতাল কাপুরুষ ওসব আমার জন্য না। আমার চাই একটা শিবাজি, একটা রাজপুত, ওই শয়তানের লোক পার করবে গিয়ে একটা লোক পারবে মারে। लेकिन क्यों? ফালতুবাদ ছড়িয়ে কোন কুসা এখানে কেন? ওইটাই তো আমার সমস্যা। ওই যে দেখতে পাচ্ছেন না, ওই যে সুমন ডাক্তারের নার্সিং হোম, ওইখানে তো আমার মা ভর্তি আছে। তাহলে তাহলে কুসা এখানেই কেন? ওই যে মানে কিছু টাকা। কেন? নার্সিংহোম কাজ সবে তো আমি দেবো বলেছি। আপনি সেজন্য নয়, সেজন্য নয়। তো আর বৌমা মানে কাসুদি খেতে চেয়েছে। ওই টাইপ पर কাসুরি ये सुन दिया भाग नहीं आते, भाग नहीं आते। যাচ্ছি যাচ্ছি বাবু, আর কেমন থাকতে পারি? আমার একটি মাত্র ভাব, কি জানি এখন কি করছে।
আপনি হাসছেন বাবু? না, আজ তো আমার হাসির দিন রে কালু। কিন্তু আমার জীবনে যে কান্নার দিন নেমেছে বাবু, বন্ধু মেয়ে, আমার একমাত্র ছেলে আর 7 দিন প্রচন্ড জ্বর। প্রায় তো ভেঙে পড়ার কি আছে? ডাক্তার দেখান, ছেড়ে যাবে বেশ। সারবে না বাবু, সারবে না। এই 7 দিন ডাক্তার দেখিও তার জ্বর আমি একটু কমাতে পারিনি। আজ মনে হচ্ছে আমার পাপে আমার ছেলে বিনা দোষে আপনাদের কথা মতো অনেক দিনও মানুষের মাথায় লাঠি মেরেছি। হয়তো সেই পাপে ভগবান আমাকে এই শাস্তি দিচ্ছে। আর পারে না, ওসব তো আমাদের ভুল। তোর তো চিন্তা করে করে না বাবু, যেদিন আমি প্রদীপবাবুর মাথায় লাঠি মেরেছি সেই দিন থেকে আমার ছেলে পাপ পুণ্য ভগবান বলে কিছুই নেই। ওসব ফিরুক আপনাদের সস্তার ক্ষেত্রে। তাই তার দুঃখ হলে দু হাতে টাকা খাওয়া আর ওনার সাথে কি করে না, তাও বলছি এনে ধর টাকা ধর। এই টাকা ছেলে চিকিৎসা করে বাড়িতে দিয়ে আসবি আর সোজা হোটেলের মধ্যে চলে আসবি। সেখানকার টাকা মাল দুলাস করে পড়লে দেখে রঙের পৃথিবীটা হাসি গান আর আনন্দে পরিপূর্ণ। বাহ বাহ, রে ভদ্রলোক, আমার ছেলে জীবনের চেয়ে ওদের কাছে ঘুরপিটা বড়। আর এদের কথা মতো আমি নিরীহ মানুষের মাথায় লাঠি মারি? না না, আর নয়। এইসব মুখোশধারী ভদ্রলোকদের টেনে নেওয়ার সময় এসছে। ভাই সাহেব, হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকেই বলছি, তোমরা আমার মতো কেউ ভুলে ভাগে পা দিও না। তোমরা আমার মতো ছেড়ে দাও এর পাপ কাজ আর ছুঁড়ে ফেলে দাও এসব পাপের টাকা। না না না, প্রদীপের মতো ছেলে কিছুই মিথ্যে বলতে পারে না। হয়তো কোনো কাজে, কিন্তু তাই যদি হবে তাহলে 1 ঘন্টা অপেক্ষা করা সত্ত্বেও তার কি কাজ এখনো শেষ হয়নি? নাকি সত্যি সে আমার উপর রাগ করে? না সীতা দেবী, কারোর উপর রাগ করা আমাদের সাথে না। তাছাড়া রাগ, অনুরাগ, মান, অভিমান এগুলো তো আর আমাদের জন্য নয়। তাই যদি হবে তাহলে তো দেরি হলো কেন? ওই বস্তির একটা ছেলে পুরো জলের মধ্যে পড়ে গেছিল, তাকে তুলতে গিয়ে প্রদীপ, আসল কথা কি জানেন সীতা দেবী? বেকার বান্ধবের ছেলে আমরা, কাজ তো কিছু নেই, তাই অকাজ করে সময়টুকু ব্যয় করতে হয়। কি দেখছেন এমন করে? তোমাকে কি বলছেন আপনি? আজও কি আপনি ড্রিঙ্ক করে এসেছেন? হ্যাঁ, আজও আমি ড্রিম করেছি। তোমার কাজ, তোমার কথা আমাকে পাগল করে দিয়েছে। আমি আমি তোমার বিষয় পুরোপুরি পাগল, পুরো পাগল, প্রদীপ পুরো পাগল। ছাড়ুন, ছাড়ুন সীতা দেবী। আমি কিন্তু আমাকে আপনি উপহাস করছেন। না না না, না প্রদীপ না, আমি বলি বেকার বলে কি আপনার খেলার সামগ্রী নাকি? না না প্রদীপ, তুমি বিশ্বাস করো আমি বিশ্বাস করেছিলাম বলে আপনার কথা রাখতে এখানে শুনে এসেছিলাম, কিন্তু এসে বুঝলাম ভুল করেছি। কারণ আপনি বিশ্বাসের অযোগ্য। আর তোমার সম্মানের জন্য তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে দেবো। দাও, তুমি আমাকে শাস্তি দাও। আপনার সুন্দর অভিনয়ে আমি মুগ্ধ। চলি, নমস্কার। কি বললে? আমি অভিনয় করছি? আমি তোমার সাথে অভিনয় করছিলাম? আমি অভিনেত্রী? হ্যাঁ, নয় মাত্র কদিন আগেও আপনি মানবী ছিলাম, কিন্তু তোমার জীবন কাটে ছোঁয়ায় মানবী হলাম। তোমার সেই মানবীকে তুমি ফিরিয়ে দেবে? একবারের জন্য তুমি ফিরে তাকাবে না? সীতা দেবী, আপনি আপনি নয়, বলো তুমি। হ্যাঁ তুমি, আর শিক্ষা দেবী নয়, শুধু শিখা, শুধু শিখা। এই বিধ্বস্ত সমাজের মুখে জ্বলন্ত প্রদীপের শিখা। না না, এ হয় না, হতে পারে না। আমাকে করে যোগ্য করে দেওয়ার জন্য তুমি যা বলবে আমি তাই করবো। বলো আমাকে কি করতে হবে? বলো বলো, আমাদের থেকে বলে তুমি কি ভালো আমাকে নতুন করে সাজিয়ে দিবে? বলো, তুমি বলো
সেটা তোমার এই মোহ বাঁধবে। যদি আমার এই পবিত্র ভালোবাসা যদি তোমার মোহ বলে মনে হয়, তাহলে তোমার সে সেদিনের কথাগুলো আর তুমি সত্যি করে মতো করো। কথা সেদিন তুমি বলেছিলে আমার এই সুন্দর সেটা তুমি রক্তে লাগিয়ে দেবে, তবে দাও না গো, দাও, আমার স্বপ্ন সার্থক হোক আর তোমার কথা ওই মর্যাদা আসলে প্রতিষ্ঠিত হোক। বেশ, আমি তোমায় কথা দিলাম শিখা, আমি এই জীবনে যদি কখনো সেই শুভদিনের সূচনা করতে পারি, তাহলে সেদিন তোমার এই সুন্দর স্মৃতি রক্তে নয় পবিত্র সিঁদুর দিয়ে রাঙিয়ে তোমায় আমি চির আপন করে দেব। আর তোমার এই সুন্দর অন্তরে অদর যুগলে একে দেবো আমার ভালোবাসার পবিত্র চুম্বন চিহ্ন। আমি তোমার কানে কানে তোমাকে জড়িয়ে ধরে বলবো, কি বলবে তুমি? কি বলবে? আজকে শুধুই দুজন আর দিন নমস্কার। আপনারা নিশ্চয়ই শুনেছেন পাবলিকের মার আর কেরালাতে তারপরে আমার তুলকালাম শুনে মুক্তি পেল। এবার নাচে শুরু, হাফ প্যান্টের গুরু আর ফুল প্যান্টে মুক্তি পাচ্ছে মহাগুরু। এই মাত্র শুরু হিসেবে ফিরছি, এখনই দাদা আসে সব খবর নেবে। ও তো দাদা আসে, দাদা দাদা যুগ যুগ জিও, দাদা যুগ যুগ জিও। তোর পাগলামোটা বন্ধ করে কানের কথা বল। তাহলে আমার এত ধরে শুনে বুঝি পাগলামিতে পরিণত হলো। তাছাড়া আর কি, তোর এই মিথ্যাচার দেখে অনেক মুচকি হাসছে। ও তাই পাবলিকের মার, তাহলে বলে পাবলিকের মার খেয়ে কেরালায় পা হওয়ার আগেই সত্যি কথা বলে ফেলি। মাননীয় অডিয়েন্স, আমি নামে মিঠু, কিন্তু কাজের সিনেমার হিরো। ফুটপাথ থেকে ঘুরে আনা এক চাকর। তাই এতক্ষণ যে মিঠুনের কথা আমি বলেছি, তাকে আজ নয় আজ সকালে আমি এনে দেখাবো। জ্যান্ত নয়, ছবিতে কেমন। আচ্ছা মিঠু, তোর এই বাংলাটা আমি শেষ হবে বলতে পারিস? সারা জীবনে সেই সময় কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না দাদা। কেন? কারণ আমাদের সবাই ফুটফুস একবারে ভালো ছিল, আর এখন আমরা একটু দাঁত বেঁধে মাথা জুড়ে হাফ কামড়ে প্রেম করে চোখে নাকে মুখে লিপস্টিক করে মেবি সভ্য হওয়ার চেষ্টা করছি। কিন্তু
কিন্তু আমাদের প্রত্যেকের সব ওই বানরগুলোর চেয়েও খারাপ। কিন্তু কিন্তু এ সমাজে তাকে বলে না তুই একরকম ছেলে হয়ে তাই বলে যাচ্ছিস পাবলিকের মারে কিন্তু তোর ভয় নেই পাগল না মাথা গেলা, পাবলিককে খোঁজা বলে যদি তাদের চেতনা ফিরত তাহলে এই দেশের রাজনৈতিক দাদারা তাদেরকে সারে জাহাজে আচ্ছা জড়ো করো সুখ না থাক, বাচ্চা সাজিয়ে রাখতে পারবো না। তবে বেশি দিন তা পারবে না রে মিঠু কারণ এই একবিংশ শতাব্দীর মানুষ লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে মনে হচ্ছে তাদের জন্য আরো দুটো পা গজিয়েছে। তার মানে কি বলতে চাস তুই আমি কি করবো? আমি বলবো এই সমাজের শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিরা শুনবে কেন? কারণ কারণ আমি আগে মিঠু কাজে সিনেমা হিরো ফুটপাত থেকে কুড়িয়ে আনা এক জাগর। তাহলে তাহলে কে বলছে বলছে আজকের ইন্দ্রবৃন্দ শিক্ষিত সমাজে জীবন্ত গর্ব সব মাথা আর মুন্ডু নিরক্ষরতা দূরীকরণ করে আমাদের দেশে বড়াই গরজ। দাদা এদেশের ছেলেরা লেখাপড়া শিখে শুধু চাকরির আশায় যাতে যাতে তারা বিদ্রোহ ঠেকে পারে এই বোঝানোর ঠিকানায় আর আত্মীয় পরিচিত তাই অস্বীকার করে অন্যের থেকে গড়ে তুলতে পারে হাম দৌড় হামারা দৌড় একটা ছোট্ট সংসার। কেউ কেউ বা লেখাপড়া শিখে রাখে ঘর পর বাড়ানো হবে। আর এদেশের মেয়েরা যে লেখাপড়া শিখছে তাদের শতকরা 90% চেষ্টা বিয়ের পিড়িতে বসা শিক্ষার যতগুলো দিয়ে চেতনার বন্ধ ধরে। কেউ ধাক্কা মারে না দাদা, কেউ ধাক্কা মারে না। এই কোটি কোটি ভারতবর্ষের চেতনা আজ অলসতা শিল্পে কামড়ার ছটি বালিশ পায়ে নিয়ে ঘুমাচ্ছে। সেই ঘুমানোর সাথে এই যুগের বর্তমান শিক্ষা ব্যবস্থায় নেই। পরে মিঠুন শুধু আমি নয় রে আজকে আমার সঙ্গে আজকে এই শিক্ষিত সমাজেও গালে হাত দিয়ে ভাবছে তোর মতো ছেলের মুখে আজ একই ভাষা এ ভাষা আমার নয় দাদা, আমার মুক্তি পড়াচ্ছি অন্য একজন। কে তিনি কি তার পরিচয় তিনিও আমার মতন একজন ফুটপাত বসা। তিনি হলেন নাট্যকার। নাটক নামটা বলা নিষেধ আছে। এখন এখন কাজের কথা বলো দাদা। হ্যাঁ বল কারখানার সমস্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছিস হ্যাঁ হ্যাঁ নিয়েছি। বাবার অধঃপতন আর কারখানার দুর্নীতির জন্য দায়ী ওই ম্যানেজার রব মজুমদার। তাহলে তাহলে সরকারটা শুধু শিক্ষাকে অবমান করে থাকতে হয়নি ও সরকারি ক্ষমতা অনেকগুলি বাড়িয়েছে এরপর কিছুদিন থাকলে তোমার ব্যবসায় যেটুকু ভালো আছে সেটাকেও নরকে পরিণত করে দেবে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেই সুরাসুর। বাবা কে তোমরা? আমার গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামী বলেছেন। ওটা পরে শুনবো বাবা তার আগে আমার কয়েকটা কথা প্রাণ উজাড় করে বলো, কারণ বলা বাসনা তো আমাদের সাংবিধানিক অধিকার। আপনি কি জানেন যে আমাদের ম্যানেজার অলোক মজুমদার কোনো ভালো ছেলে নেই, কোনো ভালো ছেলে। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামীর কাছে দীক্ষানে যদি ব্যবসায় ম্যানেজারি করে তাহলে ব্যবসা লাভে উঠতে বেশি সময় লাগবে না বাবা কারণ ওটা একটা মাতাল দিনে দুপুরে ড্রিঙ্ক করে এই তো কদিন আগে সরস্বতী পূজায় সব ছেলেরা মদ খেলো, সবাই কি খারাপ হলো? আমার গুরুদেব বলেছেন স্বর্ণস্থান করা কোনো দোষের নয় বাবা, শুধু চরিত্রটা ঠিক রাখলেই হলো। তাই বলে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের ম্যানেজার ওই প্রতিটা বলছে সমাজ সেবা করবে, সমাজ সেবা করে সমাজের উপস্থিত অবহেলিতদের কাছে রাস্তাটায়। তাছাড়া যে প্রতিটা বললেন বাড়ি ছাড়া আমার মা দুবার পূজা হয় না। আরে রাত কাটাটা কোনো দোষ নয় বাবা, শুধু বললাম যে হচ্ছে চরিত্রটা ঠিক রাখলে হলো। কিন্তু বাবা এইরকম একটা চরিত্রহীন মাতাল যদি ব্যবসায়ী পরিচালক হয় তাহলে আমাদের ব্যবসায়ী শোনা প্রতিদিন বিশ্বাস হয়ে যাবে না যাবে না, এত বড় একটা বড় লোকের ছেলে একটা সামান্য কারখানার কাজ করে ব্যবসার ম্যানেজারি হয়ে একে ওকে নিয়ে একটু ফুর্তি করলে তার সুনাম নষ্ট হবে না। আর সেটা দোষের কিছু নয় বাবা, শুধু ওই চরিত্রটা ঠিক থাকলেই হলো। এরপর আর চরিত্রগুলো যদি থাকে বাবু, থাকে। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামী বলেছেন
পুরুষের চরিত্র হলো নৈমিত্রের উপর। হ্যাঁ, তুই তা বুঝবি না। আর কুকুর যেমন ভিড়ের মর্যাদা বুঝে না, তেমনি ফুটপাত বসে ছোট লোক কোনোদিন এখানে অজাতের কর্ম বুঝে না। তুই তোর কাজে যা। যাচ্ছি বাবু, তো এটাও মিথ্যা নয় যে ফুটপাতবাসী গরিব মানুষ শিক্ষা দীক্ষা উজ্জ্বল প্রতিভা শুধু ওই ধনীর স্বাদ মনে আপনার একদিন থাকে না দাদা। আর সেই ধরনের সুচিন্দ্র হয়েছিলেন বিদ্যাসাগর, আব্রাহাম লিঙ্কন হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট, উইলিয়াম শেক্সপিয়ার হয়েছেন বিশ্ববিখ্যাত নাট্যকার, আর আলেকজান্ডার ম্যান্ডেলা হয়েছেন বিশ্ববন্দিত জননায়ক। বিশ্ববন্দিত জননায়ক। আরে বিশ্বজিৎ, বেবির সরস্বতের পুত্রটাকে কোথা থেকে আপনারে ধরলি বাবা? যেখান থেকেই হোক, ওকে আঘাত দিয়ে কথা বলা কিন্তু আপনার ঠিক হয়নি বাবা। তোর নয়, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু ছেলে হয়ে তুই আমার কষ্টটা বোঝার চেষ্টা করলি না রে বাবা। না, আপনার কষ্ট। হ্যাঁ, আমার কষ্ট, আমার কষ্ট। আমার একমাত্র মেয়ে আর তুই বলবামি, এসব কথা জেনেও তুই গোপন করছিস আমার কাছে। গোপন করার মতো কোনো অন্যায় আমার মন করেনি বাবা। আপনার চলার পথ কোনোটাই অমসৃণ নয়। সে প্যান্ট ছেড়ে শাড়ি পরছে, কলের ফাঁকি দিয়ে এর পথের কুকুরের সঙ্গে ঘুরে বেড়ে যাচ্ছে। এরপরও বলতে চাস যে ভারতের শাশ্বত বাহিনী তাই বলেছে, আমাকে তাকেই বলা উচিত ছিল। তাই তাই এখন থেকে সে আমার ছত্র ছাড়াই হয়ে উঠবে সীতা, সাবিত্রী, জগদ্ধাত্রী আদর্শের নবী। আপনার ওই একই আভিজাত্যের খবর করে আমি আমার বোনকে শ্রীদেবী, রানী, কাজল আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। ও গুরুদেব, ও গুরুদেব, আমার দয়াল প্রভু শ্যামচন্দ্র গোস্বামী, আপনি বলে দিন, প্রভু বলে দিন, এই অবধ বালকগুলোকে আমি কি করে বুঝাবো যে আমি কলির যুধিষ্ঠির, আমার চির সঙ্গী পাপ, অধর্ম আর শয়তানি। আজ আমি ভিখারি থেকে সম্রাট, মানুষ থেকে সত্য নরকের সৈন্যাস। শুধু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আমি হাসতে হাসতে মানুষ খুন করতে পারি। আমি দাঁড়াতে চাকরিটা ছেড়ে যাও তুমি। কি বলছেন আপনি? ঠিকই বলছি, এমন একটা মহৎ কাজ করতে যা রাজা শেষ করতে নয়, আমার এখানে কাজ করার তার যোগ্যতাই নেই। সে যোগ্যতা প্রমাণ দেবে স্যার। আপনার মতো মেধার অফিসার আরে ভূভাতা চলবে। তাহলে বলো, এর কোনো সন্ধান পেয়েছো? আপনার আদেশ পেয়েছি, আর ছবির কোনো সম্মান পাবো না। তাই কি কখনো হয় স্যার? সে মোবাইল করার বাসিন্দা হোক, আমার মুখে আড়াল থাকতে পারবে স্যার। এসে কোথায় থাকে, কি করে, আর এত বড় দুঃসাহস যে সিংহের কাছে থেকে সিংহের সড়ক ধরার চেষ্টা করে। সে তো সাধারণ শ্রমিক, আমাদের স্টিল প্ল্যান্টে কাজ করে। সে কি করবো প্রদীপ রায়? তাই নাকি? তাহলে সে বামুনটাকে চান করিয়ে দাও। তাহলে কি আজ রাত্রে কালো করে ওকে নামাই না? ও কি কথা বোকা তো দাদা, ভদ্রলোকের ছেলে পেটের দায়ে আমাদের কারখানায় একটা সামান্য লেবারের কাজ করে, তাকে খুন করতে তোমার বিবেকে একটু পারবে না? তুমি মানুষ না পাষণ্ড? আমার গুরুদেব বলেছে জীব হত্যা মহাপাপ। সে জীব নয় সে, সে তো ছিল তো শয়তান। আপনার মেয়েকে বুঝিয়ে দিয়ে যে আপনার সমস্ত সম্পত্তি গ্রাস করার চেষ্টা করে, সে তো একটা শয়তান। বলেন তো, সে একটা জীব। স্বামীজি বলেছেন জীবের প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই তুমিও স্বামীজির কথা মতো একটু ঈশ্বর সেবা করো। কিন্তু কিভাবে? সেটা বলে দিতে হবে। তুমি ওকে একটু ভালোবেসে আদর করে
আরো বেশি বেশি করে কাছে টেনে নিয়ে আমার কারখানার ওই জ্বলন্ত ফ্রান্সের লোহ চুল্লির মধ্যে রোমানে ঢুকিয়ে দাও। ও, চমকে ফেলেছে। শোনো, যা করবে একটু ভালোবেসে করবে, কেমন? না, আমি এখন যাই, আমার এখন গুরুদেবের চরণ বন্দনা হয়ে সময় হয়ে গেছে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব ব্রহ্মা, তস্मै শ্রী গুরুবে নমঃ। জীবন্ত শৈতান যুধিষ্ঠিরার পুত্র, তুমি তোমার অন্ধকারটাকে খুঁজ করে যে পাহাড় সম্পূর্ণ বসাচ্ছ, সেখানে তোমাকে ছেড়ে ফুলে দেবো। তোমার আগের নিশ্চিত আমি আমার অন্তঃসারী করবো। তাই পথের কাটা পরিবার জানি আগামীকাল সোমবার রূপে সত্যি রোনা, তোমাকে কাছে না পেলে আমি লাইফটাকে এভাবে এনজয় করতে পারতাম না। তাই তাহলে তাহলে তুমি এতদিন স্বীকার করনি কেন? ভুলে যাই তোমার কথা। তোমাকে ভুলে যাওয়া মানে তো এই পৃথিবীটাকে ভুলে যাওয়া। তাই নাকি? হ্যাঁ, তাই তুমি কাছে থাকলে মনে হয় পুরো পৃথিবীটা আমার পায়ের তলায়। তাই নাকি? এই, শোনো না, চলো না, আজ মিস্টার চৌধুরী বাড়ির পার্টিতে গিয়ে আমরা দুজনার মধ্যে প্রেমে একাকার হয়ে যাই। না, কারো পার্টিতে যেতে আমি রাজি নই। কেন? কারণ পার্টিতে গেলে তুমি আর প্রাক্তনের সঙ্গে এমন ভাবে মিশে যাও যে আমি আর তোমাকে কাছেই পাই না। জেলাস হয়ে না মাই ডিয়ার, আর এদিন আমি তো ইন্টার, কারণ সকলের উষ্ণতা পরশ নিজের শরীরে নেওয়ার সুখ আনন্দ তুমি কোথায় পাবে বলো? জানো না, আমি তোমাকে এভাবে চাই না। তুমি শুধু আমার আর আমারই থাকবে। তুমি কেন বুঝতে পারছো না? তা আর হয় না, কারণ কারণ আমার এই অফুরন্ত যৌবন মৌবনে আর পাঁচটা ভ্রমণ যদি এসে না বসে, তাহলে তোমার যৌবনটাই বিফলে যাবে। তাহলে তুমি আমার স্ত্রী হয়ে নিজেকে আর প্রাক্তনের সঙ্গে মিলিয়ে দেবে। অসুবিধে, তুমি কেন বুঝতে চাইছো না? বর্তমান যুগে একে বিলিয়ে দেওয়া বলে না, লাইফে যারা এনজয় করতে চাই। তুমি তাদের নিয়ে এনজয় করো, আমি অফিসে চলি না। শোনো শোনো, কাছে এসো, তোমাকে একটা কথা বলি শোনো। আমি 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 না আমার ড্যাডিকে এখনই ফোন করে জানিয়ে দিচ্ছি তুমি ড্যাডি অফিস যাচ্ছ না। হ্যাঁ, থাক। আজ আমাকে অফিসে যেতেই হবে, একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, কাজ তুমি করবে, তবে অফিসে নয়, ওই হোটেল বেঙ্গলে একটা নির্জন পক্ষে তুমি আর আমি এমনি ভাবে জড়িয়ে ধরে তুমি ও বিয়া করিনি ভাবি ভাবি কামি ও বিয়া করিনি
শিক্ষকের মাইনে এরকম একটা দৃশ্য দেখা লোক সমাজে না হয়ে আমি চুপি চুপি এই ঘরের মধ্যে প্রবেশ করে আমার দৃশ্যতে আমার ডায়েরিতে এই দৃশ্যটা আমি লিখে রাখলাম। আমি জানতে চাই তুই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি কিনা। যা বাবা, এখানে আস্তে আস্তে সঙ্গে সঙ্গে প্রস্তান। একবার মায়ের সঙ্গে দেখা হবে না? হবে না, কারণ এটা ভদ্রলোকের বাড়ি। এখানে সমাজের কারণে ভদ্র সভ্য শিক্ষিত ভদ্রলোকেরা তোর মতো কোনো পথের কুকুরেরা নয়। আশা করে ভবিষ্যতে দোকান আমাদের থেকে করবে, না হলে তোর কপালে অশেষ দুঃখ আছে বলে দিয়ে গেলাম। এসো তোরা। যাদের জীবন দুঃখিনী ওরা, তাদের আমার দুঃখ কিসে? বড়টার কথা শুনে না করে আমি এখান থেকে কেটে ধরি চলি। কোথায় যাচ্ছ? আর সুদীপ তোমায় অপমান করে তাড়িয়ে দিল, আমি কিন্তু তোমাকে যেতে দেবো না। তার মানে হচ্ছে সুদীপ তোমাকে পর ভাবলেও আমি তোমাকে একান্ত আপন মনে করি। হ্যাঁ, বিশ্বাস করো প্রথম দিন থেকে না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তাই তো সব সময় আমি তোমার কথা ভাবি। আর প্রতি রাতে আমি কি স্বপ্ন দেখি জানো? প্রতি রাতে আমি স্বপ্ন দেখি তুমি আমাকে এমনি ভাবে জড়িয়ে ধরে আদর করছো। দেখছি এই কথা আমি মুক্তি উচ্চার করবেন না বৌদি, তাহলে এখানে উপস্থিত হয় না, তাহলে আঙুল দেবে। এখানে উপস্থিত সন্তানেরা তাদের মাকে গরিয়সী মাকে জননী বলে রাখতে ভুলে যাবে। তুমি ও বৌদি অন্য এক পরিচয় পুরো মা। আর সে মাকে তুমি কিনা যে দৈনিক দৃষ্টা দেখালে তাতে করে নিজের গর্ভে তো সন্তান যদি তোমাকে মা বলে ডাকতে ভুলে যায়, তোমাকে যদি তোমার মুখে অন্ন তুলে দিতে না যায়, তাহলে তার বিচারে গায়ে ভাত আমি এখানে জনগোপী জনগণের হাতেই দিয়ে গেলাম। সতীপনা দেখাচ্ছে। আরে যাও। আরে এই যৌবনের মধ্যে তোমার মতো কত লক্ষ ঘুরে যায়, একবারে বাড়ির রাস্তাটাই ঘুরে গেছে। আর তোমাকে বস করতে আমার মাত্র 2 দিনও সময় লাগবে। তোমার মতো ডুমুরে ঘুরে টাকা পাওয়ার ভার, তার উপর তুমি চাকরি পেয়েছো। উপহার করছে মোদি, লেবারের চাকরি পেয়েছি। তাছাড়া লেবারের চাকরি কিন্তু মানুষই করে, কোনো গরু ছাগলে নয়। যা করো কি কাজ তোমার করতে কেন কাজ না করলে বুঝি তোমাকে আমি কাছে রাখতে পারি না? তা কেন বৌদি? নিশ্চয় রাখবে, কারণ বৌদি আর মায়ের মধ্যে তো কোনো তফাৎ নেই। তাই তোমাদের মধ্যে আমি মাতৃসত্তা খুঁজে বেড়াই। দিল রাউটা বাজিয়ে আমার সব প্রাণ এবার ভেসে গেল। আচ্ছা বৌদি, তোমার এই জেমানের পোশাক ছেড়ে শাড়ি পরতে পারো না? শাড়ি পরবো কেন? আরে বাবা, শাড়ি পরে লোকে যে বলবে বুড়ি। তাছাড়া আমি শাড়ি পরলে তোমার লাভটা কি হবে শুনি? লাভ? বৌদি, তোমার সেই লক্ষ্মী প্রতিমা মূর্তির পদাতে বসে এই প্রদীপ সত্যিকারের মাটির প্রদীপ হয়ে চলবে। পারবে না বৌদি সেই রূপ ধারণ করতে? না, আমি ওসব অভিনয় আমার হাতে সয় না। অভিনয় কেন করবে বৌদি? নারী জীবনের সার্থকতায় তো মাতৃরূপে তুমি আমার সেই জগৎজননী মা হবে। কেন? তোমার তো মা আছে, তাহলে আমাকে বৌদি বলার মোহ এত কেন তোমার? নাকি এর পিছনে কোনো মতলব আছে? বৌদি, স্টিল প্ল্যান্টে যে চাকরি আমি করি তাতে যে কোনো দিন আমি খাইয়ে যেতে পারি। তাই আমি চাই আমার এক মায়ের করে আরেক মায়ের শান্তির আশ্রয়। প্রদীপ, তুমি আমার কল্পনা তুলিতে আকারে স্বপ্নের কথা বলছি বৌদি। যে স্বপ্নে আমি দেখেছি তুমি হয়েছে সর্বান্তর্বর্তী, আর তোমার স্নেহের শীতল কোণ হয়েছে এই সমাজের
উপেক্ষিত আমার বাবা মার শেষ ঠিকানা। আমি না 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 প্রদীপ না, আমি এসব পারবো না, এসব আমি পারবো না, কিন্তু তাই না। কেন পারবে না বৌদি? শুনেছি মেয়েরা মায়ের গুণ নিয়ে এই পৃথিবীতে জন্মায়, তাহলে তুমিও তো তার নিশ্চয় ব্যতিক্রম নও। প্রদীপ ঠাকুরপো, তুমি আমি বলে দেখো, তোমার জন্মদাত্রী মায়ের কথা, তোমার বাবার অপেক্ষা থাকা সত্ত্বেও তিনি যেমন তোমাদের ভাই বোনকে তার মাতৃ স্নেহের আঁচলে লুকিয়ে রেখে আজ তোমাদেরকে সঠিক ঠিকানা প্রদান করেছেন, ঠিক তেমনি ভাবে এই সংসারের ঝড় ঝঞ্ঝার হাত থেকে আমার বৃদ্ধ বৃদ্ধ অসহায় বাবা মাকে না না না, হিন্দি গানের তালে উন্মত্ত নৃত্যে এনজয় করা যা জীবনের মূল মন্ত্র, সেভাবে এসব করতে পারি না জীবনের 25টা বছরতে এমনি ভাবে এনজয় করে কাটালে বৌদি, এবার মাতৃত্বের জীবনটাকে এনজয় করে দেখো, আনন্দ পাও কিনা। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বৌদি, যদি পারো তোমার ভক্তির পুষ্পাঞ্জলিতে প্রেমের আসন করে, কিন্তু আমার মতো দানবী নয়, কারণ আমার মায়ের শিক্ষা ভুলে আজ আমি দেবী থেকে দানবী হয়েছি। তাই আমার জীবনের প্রথম কথা এনজয় আর শেষ কথা আমার কল্পনার কল্পতরু আমাকে বিস্ফল দান করলো, তাহলে সেই বৃক্ষের কাছে মোক্ষ ফলের আশা করি কি করে? এই ঈশ্বর, তুমি বলে দাও এরপর কি হবে আমার বাবা মার শেষ ঠিকানা। তোর মতো সুসন্তানের দেওয়া গাছতলায় হবে এই যুগে হতভাগ্য বাবা মাদের নিশ্চিন্ত আশ্রয়, শেষ ঠিকানা। বাবা, এই তুই কি করছিস বাবা? এমএ পাস করে একটা সামান্য শ্রমিকের চাকরি, আপনার কাছেই তো শিখেছি বাবা, কোনো কাজে ছোট নয়। তাই তুই আমার সন্তান হয়ে দুঃখ করবেন না বাবা, আপনি তো বলেন যে উপরে উঠতে গেলে প্রথমে নিচের সিঁড়িটাকে ব্যবহার করতে হয়। আমার শিক্ষার জালে আমাকে বন্দি করে তুই নিজের কোথায় হারিয়ে যাচ্ছিস বাবা? না বাবা না, আপনার শিক্ষার আলোকে আলোকিত এই প্রদীপ এত সহজে দিলে যাবে না বাবা, যেতে পারে না। মা গো, সংসার করা নিয়ে মন্ত্রী মানুষের দায়িত্ব অনেক মান, তার কোনো দায়িত্ব আমি পালন করতে পারি। তাই একবার শেষ চেষ্টা করে দেখি বিন্দু দিয়ে সিন্ধুর কোনো উপকার করতে পারি কি না মা, করতে পারি কি না। তারপরে তুই এভাবে নিজেকে শেষ করে না বাবা না, আপনার আমাকে আলোকিত প্রদীপ আপনাদের পদতলে আগেও চলেছে, এখনো চলছে, আর ভবিষ্যতেও চলবে বাবা। এই জটিল সংসারের কুটির মানুষের স্বার্থ লোক আর হিংসা ভুট্টারে সেই দিকে যাবে না বাবা, যেতে পারে না, যেতে পারে না। কেঁদো না, করো না, কেঁদো না, তুমি রক্ষা করবা। তাই এই পৃথিবীর আত্মহত্যা আবার শুনি যে সন্তান তোমার গর্ভে জন্মগ্রহণ করেছে, চোখের জল ফেলে তার জোয়ার পক্ষে বিছান করে দিও না। নিজের জীবন বাজি রেখা আমাদের উৎসব কাছে ভর্তি হয়েছে, ঈশ্বরের কাছে কামনা করো না তার স্বপ্ন যেন সার্থক হয়, সার্থক হয়। আমি সহ্য করতে পারছি না, সপ্তাহের পরে ভেঙে করো না শোনা, আপনাদের স্বপ্ন সার্থক হবে। আর কি বাকি আছে বলতে পারেন? ওই দুটো ধর্মের শাড়িতে চাকরি পেয়েছে, তাহলে আর কি চান? আপনি তো কচি কুকি নন, শুনুন, অনেকদিন তো আপনাদের বড় ছেলে ঘরে বসে বসে খেলেন, এরপর দয়া করে ওই মেজো
হয়েছে, এখনই এত ভেঙে পড়লে দুপুর সামলাও কি করে? পাচ্ছি না গো, আমি শব্দ করতে পারছি না, পারছি না। তুমি চলবে কেন করো না? আমরা এই যে সংসার রথের টাকা, তাই এই সংসারের সমস্ত ভাগ তো আমাদের উপরে পড়বে। ও মা, এই যে মা, আমাকে ভাত দেবে ধরো, কি হলো? কথা বলছো না কেন? যাও। না মানে বলছি আর কি জানি, আজকে আমার শরীরটা খুব একটু ভালো নেই, তুই বলো বৌমাকেই ভাত তুলে দিতে বলিস। ঠিক আছে, বলছি। তুমি বলো, এই ফলগুলো তুলে নেবো। না না না, ও ভালো বলতে তুলে রাখতে পারো মা, আমাকে তুলে রাখতে পার। কিন্তু মা, এতদিন তো তুমি সমস্ত জিনিস বুঝিয়ে তুলে রেখে দাও, সকলকে ভাগ করে খেতে দিয়েছো। ওরে জয়! এই পৃথিবীতে সমান চিরদিন কারো যায় না রে বাবা, জয় আরে যায় না। তা জানি, কিন্তু আজ হঠাৎ পরশুরা বৃত্তান্ত হয়ে গেল যে সংসারের চিরাচরিত নিয়মগুলো বদলে গেল। তুই কথাটাকে তোর নিশ্চিত কেন জয়? তোর মায়ের বয়স হয়েছে, তাই সব জিনিসটা তার পক্ষে খেয়াল রাখা সম্ভব নয়। ভাবলেন কেন? বলে যান, কুটির সংসার রথের দেবতা জগন্নাথ হয়ে কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগছে। শোন বোমা, বোমাকে তো এই সংসারের সব কিছু দায়িত্ব ভাগ করে দিতে হবে, যেহেতু সেই বাড়ির বড় বউ। তাই আমার পরিকল্পনা এগুলো তার হাতে তুলে দেওয়া। যত সহজে আপনি আমাকে বুঝিয়ে দেবেন, ব্যাপারটা যে তত সহজ নয়, সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। তুমি সত্যি করে বলো তোমা, প্রকৃত ভাবনা নাকি তোমার নিয়ম? কিচ্ছু বলিনি, কিচ্ছু না। তবে তবে তো বাবা বলছিলেন বাবা, বাবা আপনি হ্যাঁ জয়, বাস্তব বড় নির্মম নিষ্ঠুর, তাই আজ এই নির্মম বাস্তব মুখোমুখি দাঁড়িয়ে তোকে আমি আদেশ দিচ্ছি, আজ এই মুহূর্ত থেকে তুই এই সংসারে কেউ নও। তুই আলাদা। না বাবা না, এই আদেশ আপনি আমায় করবেন না। আমি জীবনে কোনোদিন আপনার কথার মতো হয়নি, কিন্তু কিন্তু আজ বলছি আপনার এই আদেশ আমি পালন করতে পারবো না, কিছুতেই পারবো না। হ্যাঁ জয়, তুই যদি এই প্রভাত রায় শিক্ষায় শিক্ষিত ছেলে হয়ে থাকিস, তাহলে তাহলে আজ থেকে তুই বৌমাকে নিয়ে আলাদা থাকবি, আমার সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না। কারণ অন্যথায় আমি জানবো তুই আমাদের ছেলে নও, ছেলে নও, ছেলে নও। ভগবানই বলে দেবেন, আমি সংসার আলাদা থাকবো, তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না। না বাবা, আমি তো পারবো না, পারবো না। তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো। জয়,
Oh,